কোনো কুৎসা না, বইটার মধ্যে সব লেখা রয়েছে, সমস্তটা বইটার মধ্যে লেখা আছে। আপনাদের অত্যন্ত আপনজন দীপক ঘোষ, তিনি সব লিখে গেছেন। সে বইটা আপনি ব্যান করেননি, এটা তো মানে দিনের আলোর মতো পরিষ্কার। তারা তো এইসব নিয়ে কথা বলবেনি। মহিলা তৃণমূল কংগ্রেসের কর্মীরা পথে নামছেন এর প্রতিবাদ করে, তারা বলছেন ন্যাড়া মাথায় খোল ঢালো, আমাদের নেতৃত্ব আসলে ওই মহিলা শেষ দেখে ছাড়বো। তৃণমূল কর্মীদের এক্ষুনি কোনো অকুপেশন নেই, আপনি লাগিয়ে দিয়েছেন যা 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 রেকর্ড ঘোলঢাল। আরে ঘোলঢোল এই প্রচন্ড গরমে নিজেরা খান, ঘোলঢোল ওই মাটির হাঁড়িতে ঢালবেন না, কিংবা গরিব মানুষকে দিন। চন্দ্রিমা ভট্টাচার্য, মালা রায়রা পথে নামছেন। চন্দ্রিমাদি বা মালাদি এক্ষুনি কোনো কাজকর্ম নেই হয়তো, তাই এইসব বাজে কারণে। আরে একটা বইয়ের মধ্যে লেখা রয়েছে দিদিরা, চন্দ্রিমাদি তো ডাক্তারবাবু, আর মালাদি এখানে কাজকর্ম করে। আমার প্রচুর লোকজন বলেছে যে উনি কালীঘাটের এই শ্মশানের ওখানে কাজকর্ম করেন, ঠিক আছে। আর যে কাজ করে, যে ভালো, সে ভালো, সে যে দলেরই হোক, সে ভালো। কিন্তু আপনাদের এখন কোনো কাজ নেই। আপনি ভাবুন না ভাই, দিদিরা, আপনারা ভাবুন না যে আপনাদের একটা বই, আপনার মুখ্যমন্ত্রী সম্পর্কে বেরিয়েছে একটা বই, সেটা এতদিন বাদে আপনারা উঠে পড়ে লেগেছেন কেন? গোল ডানছেন কেন? আমি বলবো, এই কৌস্তব বাগচিকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে নিয়ে কুরুচিকর এবং অবমাননাকর মন্তব্য করেছেন। সেই অভিযোগের প্রেক্ষিতে বিজেপি নেতা তথা আইনজীবী কৌস্তব বাগচির বিরুদ্ধে রীতিমতো নোটিশ জারি করলো আদালত। রাজ্যের তরফে অভিযোগ করা হয়েছে যে সমাজ মাধ্যম থেকে সংবাদ মাধ্যম মুখ্যমন্ত্রীকে উদ্দেশ্য করে কুরুচিকর মন্তব্য করেছেন কৌস্তব বাগচি। তাকে ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতার 222 ধারায় অভিযুক্ত করা হয়েছে এবং জানা যাচ্ছে কলকাতা নগর দায়রা আদালতের বিচারক সুকুমার রায় তাকে ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতা 223 ধারায় ডেকে পাঠিয়ে তার বক্তব্য শুনবেন। কি হচ্ছে? না বোকা হচ্ছে। আগে তো ব্যান করে দিতে, তাহলে আমরা আর কেউ কোনো কথা বলতাম না। নিষিদ্ধ বই বা বই সম্পর্কে কোনো, প্রজাপতি যেরকম হয়েছিল, ব্যান করে দিল, ব্যাস ঠিক আছে। ব্যান তো করতে পারোনি, তার মানে লেখাগুলো কি সত্যি না? তাহলে আপনারা দীপক ঘোষের সম্বন্ধে ডিফেমেশন কেস করেও সেই কেসগুলো কোনোদিন ওঠেননি কেন? মানে এই ন্যারেটিভটা জানবার জন্য কিন্তু বাঙালি মুখিয়ে আছে। এবং আমাকে যে বইগুলো দিয়েছে, আমাকে অনেক কটা বই দিয়ে গেছিল সে অনেক বছর আগে, আর এই তৃণমূলের লোকজন মানে তুমি পড়ো, অন্যদেরও পড়িও। আরে শাসক দলের লোকজন, হ্যাঁ আসলে আমরা তো অভিনেতা, তো আমাদের সব দলের লোকেরাই আমাদের পছন্দ করে। আসলে আমরা তো সকলের, আমরা কিন্তু আলাদা কোনো পার্টির নয়, যে পার্টির যে কিছু ভালো। এক্ষুনি আমি চন্দ্রিমাদি ভালো ডাক্তার, মালাদি যথেষ্ট কাজ করেছে এই কালীঘাট শ্মশানের জন্য, আমি নিজে জানি, আমার লোকজনরা বলেছে। সো আমি যে ভালো সে ভালো, কিন্তু এখন কি কোনো কাজ নেই কৌস্তবের পেছনে লাগা ছাড়া? বইটা আগে কেন ব্যান করনি তোমরা? আগে কেন নিজেরা পড়নি? আর যারা পড়েছো তারা আমাদের মতো লোকেদের কাছে জানে যে পাপি অধিকারী একটা, ও ঠিক আছে, ও ইনোসেন্ট মানুষ, ও আর কাউকে সেরকম হই করবে না। আমি কিন্তু কাউকে, বইগুলো সব রয়েছে আমার কাছে, আমি কাকে দেবো, কি দেবো? সে তো আমাদের মুখ্যমন্ত্রী। আর আমি নিজেও পড়ে না নিষিদ্ধ বইয়ের মতো কোথায় রেখেছি এখন আমি মনে করতে পারছি না। তবে অনেক কটা বই, আমার লাইব্রেরিও খুব বড়, সব কোথায় রাখা আছে, কিন্তু ওটার কাউকে পড়াইনি। মানে আমার নিজেরই খুব খারাপ লেগেছে যে এত সব কাণ্ড, আর ভদ্রমহিলা ব্যান করলেন না। কি দীপক ঘোষের সাথে আপনার কিসের মানে সম্পর্কটা কি ছিল যে তাকে ব্যান করলেন না? ডিফেমেশন কেস করলেন, সেই কেসটা তুললেন না। কি ঘোষ নাকি আপনার খুব নিজের কাছের, হ্যাঁ যাই হোক, আমি নামটাও মনে করতে পারছি না, তার সম্পর্কেও আপনি কোনো কথা বলছেন না। আপনার যেদিন নাকি আপনি নাকি জিতলেন, সেই ঘোষ পৌঁছে গেছিল সেইখানে, তো এইসব শুনি, এসব দেখি, পড়ি। কে সেই ঘোষ?
ওই এই নাম মনে করতে পারছি না গো, সে ওনার যে কাছের মানুষ আমাদের মুখ্যমন্ত্রী, কিন্তু তার সম্পর্কে তো সে নাকি এখন মারাও গেছেন। তো যাই হোক, মারা গেছেন বাবা, একদিক দিয়ে আমরা বেঁচে গেছি, তাকে নিয়ে আর বেশি ঘাঁটাঘাঁটি করতে হবে না। কিন্তু যে মানুষটা লিখলেন দীপক ঘোষ, ওই তাকে তো কোনোদিন কিছু বললেন না। তিনি আমাদের কাছে কত গল্প করে গেছেন। এগুলো কি হচ্ছে? আমি বলবো, একদিকে মমতা বন্দ্যোপাধ্যায়ের বা রাজ্যের শাসক দলের যে অতি তৎপরতা, তৃণমূল কংগ্রেসের যে অতি তৎপরতা মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে কুরুচিকর মন্তব্যের জন্য তারা যে পরিমাণ আইন আদালত একদম আইনি লড়াইয়ে নেমে পড়েছেন কাছা বেঁধে, ঠিক অপরদিকে চিত্রটা একটু অন্যরকম। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিরুদ্ধে অপারেশন সিঁদুর ইস্যুতে রাজনীতি করার অভিযোগ এনেছেন রাজ্যের পুরমন্ত্রী তথা কলকাতার মহানাগরিক ফিরহাদ হাকিম। তার দাবি সেনাবাহিনী লড়াই করেছে, এখানে পিএম মোদীর কোনো কৃতিত্বই নেই। ফিরহাদের কথায়, গায়ে মানে না আপনি এখানে প্রধানমন্ত্রীর তো কোনো কৃতিত্ব নেই। এখানে প্রধানমন্ত্রীর কোনো বড় কিছু নেই, বরং একটা বড় দেশের ভয়ে সেনাবাহিনীকে আটকে দিয়েছে কাপুরুষের মতন। ববিতা, তুমি তো মানে আমার মনে হয় তুমি মানে শিক্ষিত মানুষ এবং বুদ্ধি টুদ্ধি যথেষ্ট আছে ববিতা। হ্যাঁ, তো তুমি এসব কেন বলছো? আচ্ছা তুমি ভাবো, কংগ্রেসের সময় কি হতো? কংগ্রেসের সময় ওই আমরা এই অরুণাচল প্রদেশে ঢুকে পড়ছে, এই আর্মি তোমরা ফোন করো এখানে ডিপ্লোম্যাটদের। এবার ডিপ্লোম্যাটরা রাউন্ড টেবিল কনফারেন্স হচ্ছে, এই কখন কি বলবে বলতে বলতে তো অরুণাচল প্রদেশ দিয়ে ঢুকে পড়ছে, বলতে বলতে চীন ঢুকে পড়ছে আমাদের। তো এইগুলো তখন ছিল। অ্যান্ড আমাদের Honorable Prime Minister has been so dynamic that he has given free hand to the army. নে ভাই, তোদের উপর তোদের হাতে ছেড়ে দিলাম, তোরা যেটা ওইখানে বুঝবি সেটা করবি। আসলে না, আমার মনে হয় তোমাদের বোধহয় সেইটা নেই, সেই স্টান্সটা যে একটা কথা বলতে হবে, এই মুখ্যমন্ত্রীকে বলতে হবে, এই কথাটা বলবো, মুখ্যমন্ত্রী ওখান থেকে নবান্নে ঘন্টা বাজিয়ে দিল, তোমরা বলছো। মানে ভেরি সরি যে আমাকে এই ধরনের কথা বলতে হচ্ছে, কারণ তোমাদেরকে সবাইকে আমি চিনি এবং মানে এইসব বলতেও খুব খারাপ লাগে, বলতে খারাপ লাগে। এই অরিন্দম শীলকে একটা দালাল বানিয়েছো, আমাদের যে জুনিয়র মেয়েগুলো, নায়িকাগুলো যারা কিনা ওই তিলোত্তমার ফেভারে কথা বলেছে, এই অরিন্দমকেও আমি খুব ভালো চিনি, ওকে আমেরিকায় যাওয়ার সুযোগ করে দিয়েছিলাম। আমেরিকায় প্রবেশ করে প্রথম কাজ করেছিল আমাকে নাচে না, তখনই বুঝে গেছিলাম যে কিরকম মানুষ। তা যাই হোক, সেসব পরের কথা। মানে আমি কথার কথা বলতে মানে অনেক কথা বেরিয়ে যাচ্ছে। তো তোমাদের দলে একটা বাজে, মানে একটা নেগেটিভ একটা ভাইব আছে। ধরে নাও না, প্রধানমন্ত্রীর এই ডাইনামিজমের ফলে আজকে আমাদের এই সাফল্য, এবং উনি এই সাফল্যটা বারবার গাইছে in order to motivate the army, in order to motivate them to do this over and over again if there is any attack. So প্রধানমন্ত্রী বারবার করে এই যে আমরা যে যাচ্ছি তিরঙ্গা, এত বড় তিরঙ্গা নিয়ে, মানে আমরা স্বাধীনতা সংগ্রামী নই, কিন্তু আমার মনে হচ্ছে যে আমি কিছু একটা করছি আমার দেশের জন্য। আই টেল ইউ, মানে আমি এরকম মাথার উপর দিয়ে কত তিরঙ্গা আমি নিচ দিয়ে যাচ্ছি আর ভাবছি এই দেশের স্বাধীনতায় আমারও একটু অংশ আছে। এই যে আবেগাপ্লুত হয়ে, এই যে আবেগ, এই যে আর্মিদের আবেগ, আমাদের দেশের আবেগ এবং সনাতনীদের আবেগ, ওই যে আমাদের ধর্ম দেখে দেখে যে মেরেছিল। তো ববিতা, এখানে তুমি যেহেতু আমাদের ধর্মের নও, কিন্তু তুমি আমাদের ধর্মকে, আমাদের ধর্মের লোক তোমার বাড়িতে আছে। সো আই থিঙ্ক ইউ আর সিম্প্যাথেটিক, মানে আমার মনে হয় তুমি ওই ধর্মকেও পছন্দ করো, কিন্তু এই তোমার মুখ্যমন্ত্রীকে তা দেওয়ার জন্য তুমি এসব কথা বলো না। কারণ দেখো, মুখ্যমন্ত্রী যে সমস্ত পলিসি, মানে ও সব ধসে যাচ্ছে, মানে 26-এ যেতে যেতে একে তো হেলে পড়েছে। অ্যান্ড দিস ইজ দ্য টাইম, মদনদা বলতে শুরু করে দিয়েছে, হুমায়ুন কবির বলতে শুরু করেছে, অখিলগিরি বলতে শুরু করেছে, তুমিও দিস ইজ টাইম। গুজরাটের একজন মানুষ যিনি এখন আমাদের প্রধানমন্ত্রী, তিনি আমাদের বলছে বাংলার সব মেয়ে আমার বোন, এইরকম একটা দাদা, ওই যে দাদাগিরি বলে না, উনি দাদাগিরিটা দেখিয়ে দিয়েছেন যে আমাদের বোনেদের তোমরা সিঁদুর মুছেছো ধর্ম দেখে দেখে,
আমি তোমাদের মানে সৈন্যদের এইভাবে বলেছি ফ্রি হ্যান্ড যাও, এবং ফ্রি হ্যান্ড তারপরে তো ওরা নিজেরাই সেখানে বলেছে। এই মহৎ একটা উদ্দেশ্যকে সেখানে রাজ্যের একজন পুরমন্ত্রী তিনি বলছেন যে না এটা ঠিক এটা তিনি রাজনীতি করছেন, প্রধানমন্ত্রী না 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 রাজনীতি যেহেতু উনি রাজনীতির মানুষ, উনি রাজনীতিতেই তো কথা বলবেন, উনি তো রাজনৈতিক ভাষাতেই তো কথা বলবেন, উনি তো রাজনীতির মানুষ। এবং গায়ে মানে না আপনি মোড়ল কথাটি বলো না, ওনার মোড়লগিরি থেকে সারা গ্লোব ওনাকে স্যালুট করছে ওনার মোড়লগিরিতে। আর তুমি মোড়লি করছো কেন? তুমি মুখ্যমন্ত্রী এইসব ভুল আইডিয়াস এর মোড়লি করো না। না 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 না, দিস ইজ দ্য রাইট টাইম বাবিদা, you should talk the dialogues which is needed, which is needed for the hour. এই সময় তুমি ঠিক কথাটা বলো, ভুলভাল বলো না, ভুলভাল বলো না, আমার খুব খারাপ লাগে। ববি হাকিমের পরে সাংঘাতিক অভিযোগ করলেন পাণ্ডবেশ্বরের তৃণমূলের আরেক বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী। জঙ্গি হামলার 3 দিন আগে সেখানকার নিরাপত্তা প্রত্যাহার করে নেওয়া হয়েছিল, এমন সাংঘাতিক অভিযোগে তোলপাড় ফেলে দিয়েছেন এই বিধায়ক। তিনি আরো বলেছেন যে সিঁদুর নিয়ে নাটক বিজেপির পাকিস্তানের সঙ্গে ফিটিং। কি বলবেন? তোমাদের তো সবটাই ফিটিং। হ্যাঁ, তোমরা কার সাথে ফিটিং করেছো? নরেন্দ্রনাথ চক্রবর্তী ভাই কার সাথে ফিটিং করেছো? হ্যাঁ, একটু বুদ্ধির ভেজায় তো ভেজা ফ্রাই হয়ে গেছে, ভেজায় কোনো কিছু নেই, টপ ফ্লোর ফাঁকা পুরো। কার সাথে মিশছো? কাদের সাথে মিশছো এখন? হ্যাঁ, নরেন্দ্রনাথ চক্রবর্তী বামুন, এটা নাকি ফিটিং? এইরকম একটা সাংঘাতিক, তার মানে ওই যে জঙ্গিরাও এসে ফিটিং করে করে এই তুই কে, মানে ডিগনিটিটা রইলো না একটা পুরুষ মানুষের। আমাদের আমরা শ্রী রামচন্দ্রের দেশের লোক, কোনো ডিগনিটি রইলো না। মৃত্যুর পূর্বে তার গোপনাঙ্গ দেখে তাকে খুন করা হয়েছে, একেবারে কপালে গুলি করা হয়েছে, সেটা ফিটিং? এবার এই যে তারা এই লড়াইটা করলো, 9টা জঙ্গি ঘাঁটি গুড়িয়ে দিল, সেটা ফিটিং? নাকি নরেন্দ্রনাথ চক্রবর্তী আপনি যে কথাগুলো বলছেন সেটা ফিটিং উইথ ইওর চিফ মিনিস্টার, যে এই কথাগুলো বলে দিবি, এই কথাগুলো এখন ভাসিয়ে দে, কথাগুলো ভাসিয়ে দে, 26শে ভোট, এটা ফিটিং? তোমারটা ফিটিং ভাই নরেন্দ্রনাথ চক্রবর্তী, এবং তোমাকে জেলে যাওয়া উচিত এই জন্য। তোমাদের জেল তো তোমাদের জন্য নয়, তোমাদের জেল ওই যে ওই অনুব্রত, হ্যাঁ, মা মাসি তুলে কি না বললো, সে এরম করে পেছনে হাত দিয়ে ঘুরে বেড়াচ্ছে, বিরাট দাদা, ঠাস ঠাস করে মারতে ইচ্ছা করে। আমরা বাঙালি মেয়েরা কিন্তু আমাদের বহু রানী ভবানী, অনেক আমাদের ইতিহাস আছে, আমরা অনেক কিছু করেছি, বুঝতে পেরেছো? এটা কি ধরনের চিত্র? অনুব্রত মণ্ডল একজন জননেতা, তিনি তার মুখে কি এই ভাষা শোভনীয়? আমার মনে হয় এটা বোধহয় ওদের পার্টির ভাষা, এদের পার্টির বোধহয় একটা অফিসিয়াল ভাষা, এই পার্টির অফিসিয়াল ভাষা। এই যে দেখো আমি যে ভাষায় কথা বলছি, আমি যে ভাষাগুলো শুনি আশপাশে, সেই ভাষা, বা ছোটবেলা থেকে যেভাবে গ্রুমড হয়েছি আমি সেই ভাষায় কথা বলি। আমার মনে হয় নরেন্দ্রনাথ চক্রবর্তী কিংবা অনুব্রত মণ্ডল, তোমাদের বোধহয় এইসব ভাষা তোমাদের হয়, এই খিস্তি খেউরগুলো বোধহয় তোমরা বলো, বা শোনাটা অভ্যেস, তোমাদের এইগুলো শোনা অভ্যেস, তাই মুখ দিয়ে বেরিয়ে যায়, এখন গোল 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 করে লাইক ফাউন্টেন এগুলো বেরিয়ে যাচ্ছে, তোমাদের এই ভাষাগুলো অভ্যেস। এটা পুলিশের কি ভূমিকা হওয়া উচিত ছিল? পশ্চিমবঙ্গের এ বাবা, পশ্চিমবঙ্গের পুলিশ, আপনাদের সন্তান নেই, আপনাদের বাপ মা নেই, আপনাদের বাড়ির লোকরা বলছে না কিছু, নাকি বাড়ির লোকে বোকা হয়ে গেছে, নাকি বাড়ির লোকের এগেনস্টে যদি কিছু বলে বাড়ির লোকের এফআইআর করে দেবো, এই বলছো পুলিশ? একটা ছোটবেলায় বলতাম, পুলিশ মানে একটা কবিতা ছিল, ছড়া, পুলিশ তুমি যতই মারো মাইনে তোমার 100 বারো, মাইনে যদি বাড়াতে চাও ডান্ডা ফেলে ঝান্ডা লাও, এইসব ছোটবেলায় শুনেছি। তা কোন ঝান্ডাটা নেবে তোমরা? গেরুয়া ঝান্ডাটা নিয়ে নাও। গেরুয়া ঝান্ডা, আমাদের পতাকার মধ্যেও গেরুয়া আছে, হ্যাঁ, নিচে সবুজ, সাদা অশোক চক্র, তারপরে গেরুয়া, মাথায় গেরুয়াটা বেঁধে পদাবত পেদাও দেখি, হ্যাঁ, যারা এই সমস্ত বলছে পটাপট পেদাও। 26শে রথ উঠতে যাওয়া সম্ভব? 26শে এই রথ আর টিকবে না গো, এ আর টিকবে না তো, কিছুতেই টিকবে না। আপনি যখন বলছেন 26শে রাজ্যের এই রথ আর টিকবে না, ঠিক সেই সময় দাঁড়িয়ে আমি বলবো দলের একাংশকে নিশানা করে বসলেন, একদম তার নিশানায় দলের একাংশ, শাসক দলের অন্যতম হেভিওয়েট নেতা
মদন মিত্র, কামারহাটির বিধায়ক, তিনি বলছেন একটি দলের একটি অনুষ্ঠানে যোগ দিয়ে তিনি বলছেন এখানে যারা আছেন তার মধ্যে 40% তৃণমূলের দেওয়া চাকরি পেয়েছেন। একদম তৃণমূলের কর্মী সভায় যোগ দিতে গিয়ে তিনি এই মন্তব্য করছেন এবং তিনি বলছেন প্রত্যেকে দলটাকে, যারা যারা দলটাকে খুবলে নিল, চেটে চুটে মাখন করলো দলটাকে, প্রত্যেকটা ওয়ার্ড থেকে 3 দিন অন্তর রিপোর্ট নেওয়া উচিত। মদন মিত্র কাদেরকে নিশানা করছেন, বলছেন দলটাকে খুবলে নিল? দিদি কি বলবেন? না, মদনদা একটু ভুল করছো। মদনদা 40% না, 10% একেবারে খুবলে 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 করে খেয়ে নিয়েছে। এখন যদি আপনাদের সরকারের মাথাকে দেখা যায় তাহলে আর মাংস নেই, কঙ্কাল সব খুবলে খেয়ে ফেলেছে। সেই জন্যই বলছি রথটা হয়তো হয়তো না, নিশ্চিতভাবে রথটা থেমে যাবে, কারণ রাশটা এত বেশি ছেড়ে দেওয়া হয়েছে, যে যার মতো খুবলে খেয়েছে, যে যার মতো। মদন মিত্র একজন হেভিওয়েট। আর মদনদার ব্যাপারে একটা কথা বলছি, মদনদা কিন্তু যখন পাওয়ারে ছিলেন, মদনদা কিন্তু দল দেখেনি, সে কোন দল থেকে আসছে, কোন দল থেকে, সবাইকে সাহায্য করত। এখন তার স্টেটাসটা আমি জানি না, বহুদিন আমার দেখাও হচ্ছে না, এখন তো স্টেটাসটা আমি জানি না, কিন্তু উনি দল দেখতেন না। এবং ওনারও একটু মানে ওই যে পেটে বোম মারলে কিছু বেরোবে না অনুব্রতদের মতো, তা নয়। কিন্তু মদনদা কথাবার্তাও বলতে জানতো। এখন কি হয়েছে আমি জানি না, বহুদিন আমার সাথে দেখা সাক্ষাৎ নেই, কিন্তু এই একটা মানুষ যিনি দল না দেখে কিন্তু পরোপকার হতেন। আপনার মমতা ব্যানার্জিও কিন্তু তা করে না, উনি দল দেখেন, পাপিয়া অধিকারী, ওরে বাবা, না না, একে কাজ ফাজ দেওয়া যাবে না, এদেরকে কাজ দেওয়া যাবে না, এদেরকে ফেলে দাও, একদম সরিয়ে দাও, দরকার হলে মেরে ফেলো। আমি বলছি না ফিজিক্যাল ডেথ, পেটে মারা মানে তো বিরাট মারা, হ্যাঁ, কিন্তু কি হয়েছে জানেন তো, আমাদের পেটে না অনেক বিদ্যে আছে, মাথায় এখানে টপ ফ্লোরে বুদ্ধি আছে, ভাবাবেগ আছে, আমাদের চট করে মারা যায় না, আমরা বেঁচে থাকি। এবং এই জীবন নয়, তারপরের জীবন, তারপরের জীবন, তারপরের জীবন, আমরা বেঁচে থাকি, আমাদের কীর্তিটা থাকবে। আর আপনাদের কি কীর্তি থাকবে? যে এরা শুধু আমি আমি আর তোরা তোরা, হ্যাঁ, এইটা করলে তো হয় না। রাজ্য জুড়ে একাধিক দুর্নীতি, রেশন দুর্নীতি, শিক্ষা দুর্নীতি, একাধিক দুর্নীতি। এই দুর্নীতির মাঝে রাজ্যের পুরনো দলীয় নেতা মদন মিত্রের মতো নেতা, তার গলায় অন্যরকম সুর শোনা যাচ্ছে। কোথাও কি দলের ফাটলটা আরো না না, দলের ফাটল তো জানেননি। এই তো তুমি নেতাদের কথা বলছো, যারা যারা কিনা সাপোর্টার্স, যারা আমাদের দর্শক, তারা তো অত্যন্ত বিরক্ত এইসব চুয়ে, বলে কোথায় আছি। মানে আমি, আমার এক বান্ধবী, খুব বড় নেত্রী স্থানীয়, সে বলছে আমি এত উপকৃত, আমি কিছু বলতেও পারি না, বাট ইটস কারাপ্ট, ইট হ্যাজ বিকাম অ্যাবসলিউটলি কারাপ্টেড। মানে আমি মানে অথচ উপকৃত। তো সবসময় তো কেনা যায় না, আর শিল্পীদের তো কিনতে পারবে না বাবা। কিছু কিছু শিল্পী যারা ওই ইন্দ্রনীলের মতো আপনাকে স্টেজে দাঁড় করিয়ে করে কি যেন গান গাইছিলেন, আমাদের না শিল্পীদের, মানে আমরা তো মানে একেবারে শুধু গ্রুপ থিয়েটার না, তারও আগে আমি মানে ছোটবেলা থেকে তো স্টেজ অভিনয় করে করে বড় হয়েছে। আমাদের কথা হচ্ছে, যখন কেউ ঝোলাবে বা যখন কেউ পেরে উঠবে না, বাঘের মতো তার পাশে দাঁড়িয়ে যাও, তাকে উদ্ধার করো। কারণ স্টেজ তো 2 ঘন্টা 3 ঘন্টা 4 ঘন্টা, দ্যাটস ইট। তাকে বাঘের মতো। আর এই ইন্দ্রনীল আপনার পাশে রইল, সে মুখটা করে আপনাকে ঝুলিয়ে দিল, যেন বিরাট গান গাইছেন, কিন্তু এত ট্রোলড হয়েছেন। শুনুন ভাই মুখ্যমন্ত্রী, আপনাকে ভোট দিই বা না দিই, আপনি কিন্তু আমাদের মুখ্যমন্ত্রী, আর আপনাকে সবাই মিলে রেডিকিউল করবে আপনার ওই গানের জন্য। আপনার গান গাইতে ভালো লাগে, ছোটবেলা থেকে হয়তো এরকম হয়, হয়তো সুযোগ পাননি ভালো মাস্টারের কাছে, ভালো পণ্ডিতের কাছে শেখার টেখার, তবে এখনো সময় আছে। যখন 26-এ বসে যাবেন, তখন ভালো পণ্ডিতের কাছ থেকে ভালো করে গান শিখুন, ক্লাসিক্যাল দিয়ে শুরু করুন, দেখবেন আপনার এই শখটা থাকবে। আমরাই ডাকবো তখন, আসুন মমতা ব্যানার্জি, আপনি এসে একটু গান গেয়ে যান। কিন্তু করে ওই আর ওই ও ঝুলিয়ে দিচ্ছে আপনাকে, এটা তো আমরা ভাবতেই পারি না। স্টেজে কেউ ঝুলে যাচ্ছে আর আমি তার পাশে দাঁড়াচ্ছি না, সে তো গানটা ধরে নিত ইন্দ্রনীল। এটা হতে পারে না যে আপনি বলে যে খবরদার আমার সাথে গাইবে না, এটা তো হতে পারে না। আপনি এমনি এমনি করেন, আমি লক্ষ্য করি যে তুই গা, ইচ্ছা করে গায় না, কারণ আপনাকে নিচে দেখানোর জন্য। আপনার পাশে কোনো বন্ধু নেই,
জেনে রাখবেন। দলের মধ্যেই বলছেন? হ্যাঁ, দলের মধ্যে একটা মহিলা সে এরকম ছড়ি ঘোরাচ্ছে, ভালো লাগে নাকি? ভালো লাগে না। আমি হলে কি করে বেড়াতাম দেখতো। বুঝতে পেরেছেন? আপনি একজন মহিলা, ইউ হ্যাভ গট লট অ্যান্ড লট অফ চ্যালেঞ্জেস, আপনি একটু সাবধানে থাকবেন।